আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর শোভন শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেই সব শেষ করে দিল। নিজেকে ঘেন্না হতে লাগলো সারার। এত নীচ লাগছিল, মনে হচ্ছিল পৃথিবীর বুক থেকে সারা নামের অধ্যায়টা যদি মুছে ফেলা যেত। কতটা স্বার্থপর সে নিজে, যে বন্ধুর দুঃসময়ে পাশে থেকে তার প্রতিদান হিসেবে তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাচ্ছে। চোখের কিনারায় একটু পানি জমল সারার। এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় পানিগুলো গড়িয়ে পড়ি করে পড়ছে না। অবশেষে সেটা রূপ নিল কান্নায়। মন খুলে কাঁদল সারা। এতদিন ও যে অনধিকার চর্চা করেছে তা শোভন গত রাতে বুঝিয়ে দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে। শোভনকে ও কোনো দোষ দেয় না, দোষ ওর নিচের। ও যা করেছে তা ভুল, এর খেসারত শোভন কেন দিবে? তাছাড়া ও তো শোভনকে একটা রক্ত মাংসের মানুষ হিসেবেই শুধু চায়নি, চেয়েছে আত্মিকভাবেও। সেটা বোধহয় সম্ভব না। সম্ভব হলে এতগুলো দিন এত সময় একসাথে থেকেও কেন শোভনের মনের দরজা ভেদ করতে পারল না সারা? গত রাতের ব্যবহারটার জন্য অনুতাপে চলছে ও। সারাটা দিন শোভন কোনো কাজে মন দিতে পারছে না। দুপুরের পর একটা আউটডোর মিটিং ছিল। নতুন একটা প্রোডাক্টের মার্কেট রেসপন্স নিয়ে রিসার্চ টিমের একটা ফলো আপ। আজকের মিটিংয়ের সিদ্ধান্ত হতো প্রোডাক্টটা মার্কেট বড় আকারে লঞ্চ হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল এটা। কল্লোল যাবার পর এসব কাজ ওকেই দেখতে হয়। বাবা কিংবা চাচা তারা এলেও শোভন মিটিংটা ক্যান্সেল করে। এমন মানসিক অবস্থায় এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারবে না, তাই ও স্কিপ করে। বাড়ির সবাই ভাবছে রোদেলাকে ভুলে গিয়েছে শোভন, তাই তাড়াতাড়ি করে কোনো মতে বিয়েটা দিয়ে দিতে চাইছে। তারা হয়তো ভাবছে বিয়েটা হলে সব স্বাভাবিক হয়ে যাবে। আসলে কি সব কিছু এত সহজ? কাউকে বোঝাতে পারে না শোভন রোদেলা ঠিক কতটুকু জায়গা জুড়ে আছে এই মনের গহীনটাতে। রোদেলা নেই তাই বলে ভালোবাসা আর ওর জায়গাটা কি নাই হয়ে গেছে? এত বড় একটা ধাক্কার পর ওকে একটু নিঃশ্বাস নিতে সুযোগ দিচ্ছে না কেউ। বিয়ে করিয়ে দেওয়াকেই একমাত্র সমাধান ভাবছে তারা একটা বার বুঝতে চাচ্ছে না ওর মনের কথা। আর সারা, যাকেও ভালো বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবে না, সে আর নিতে পারে না শোভন। সারা নিঃসন্দেহে খুবই ভালো একটা মেয়ে, ভালো একজন বন্ধু, কিন্তু ওকে কখনো পার্টনার করা সম্ভব না শোভনের পক্ষে। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া অবধি কোনো দিনও শোভনের মনে এমন কিছু আসেনি। এমনকি সারার চোখেও ওর প্রতি কোনো দুর্বলতা ছিল না কোনো দিন। তাহলে হঠাৎ করে এসবের মানে কি? শোভন কোনো পুতুল নয়, ওরও একটা মন আছে। তা সবাই কেন বুঝতে পারছে না? সবাই ওর ভালো চায়, কিন্তু ওর ভালো কিসে তা কেউ জানতে চাচ্ছে না। উঁচু দালানের অফিস ঘরটার কাছের দেওয়ালের সামনে দাঁড়িয়ে পেছনের দিনগুলোর কথা ভাবে শোভন। রোদেলার মৃত্যু, সারা, না এসব ভাবতে পারছে না ও। দম বন্ধ হয়ে আসছে ওর। একটা সময় ফোন বেজে ওঠে শোভনের মা কান্নাজড়িত কণ্ঠে বলছেন, সারাকে বাসায় কোথাও পাওয়া যাচ্ছে না, এমনকি ও ফোনও রিসিভ করছে না। মাথায় আকাশ ভেঙে পড়ে শোভনের। এ আবার কোন নতুন মুসিবত এলো? গত রাতের অপমানের কথা মনে পড়ে ওর। এতগুলো কথা না বললেও পারত। রাগের মাথায় একটু বেশিই করে ফেলেছিল ও। কোথায় গেল মেয়েটা? অনবরত কল করে শোভন, কল হচ্ছে, কেউ ধরছে না। খুব সম্ভবত ফোনটা সাইলেন্ট করে রাখা। লিফট ধরে দ্রুত নিচে নেমে গাড়িতে উঠেও কল করতে থাকে শোভন। ফোনটা কানে রেখেই ড্রাইভারকে বলে বাড়ির দিকে যেতে। কল কাটতেই একটা মেসেজ আসে ওর ফোনে। আমি আমাকে খুঁজে পেয়েছি শোভন, তাই গাড়িতে করে একটু ঘুরতে বেরিয়েছি অনেকদিন পর। সন্ধে নামার আগেই ফিরবো আমার ঠিকানায়। ভয় পাস না, আজকের পর তুই আর আমাকে দেখবি না কোনোদিন। ভালো থাকিস তুই। আমি এটাই শুধু চাই, আমার ভালো থাকা নিয়ে ভাবিস না। গত 3টা মাস যথেষ্ট বাকি জীবন ভালো থাকার জন্য। মেহজাবিন নূর, সারা। বাড়ি ফিরে শোভন সোজা চলে যায় গেস্ট রুমে। সেখানে গিয়ে দেখে সারার থাকা জিনিসপত্র কোথাও নেই। টেবিলে থাকা ল্যাপটপ, ওর জামা কাপড়, বইপত্র, এমনকি লাগেজটাও।
গত ৩ মাস এই রুমটাতে ব্যাচেলার সংসার পেতেছিল মেয়েটা। আজ সব গুটিয়ে চলে গেছে। বিছানায় বসে পড়ে শোভন। সেখানে হাত বুলিয়ে কিছু একটার অস্তিত্বকে খুঁজতে চেষ্টা করে। জানালার হালকা রঙের পর্দা উঠছে এলোমেলো বাতাসে। ঝড় হবে কি? এখন তো ঝড় হওয়ার কথা না। তাহলে বারান্দায় চোখ পড়তেই লক্ষ্য করলো কাঠের চেয়ারের এক কোণে ওর একটা ওড়না উঠছে। গিয়ে সেটাকে হাতে নেয় শোভন। এত মিহি এই ওড়নাটা যে নিমেষেই পুরোটা হাতের মুঠোয় পুরে নিল শোভন। এমনভাবে করলো যেন সারাকেই মুঠোবন্দি করেছে সে। কিছুতেই যেতে দিবে না ও সারাকে। কিন্তু সারা যে চলে গেছে তা যেন ও জেনেও অজানা। সেখানে দাঁড়িয়েই ঘরের কোণে ড্রেসিং টেবিলে চোখ পড়ে শোভনের। একটা হাতঘড়ি পড়ে আছে। দ্রুত কাছে গিয়ে সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আয়নাতে চেয়ে থাকে। ওড়না হাতে শোভন সারার চেহারাটা মনে করতে চেষ্টা করে। মনের ভিতরে অনেক খুঁজে একটা ছবি ফুটে ওঠে শোভনের চোখে। চশমা পরা গোলগাল, একটা হাসি খুশি মুখ। সারা বরাবর শান্ত স্বভাবের মেয়ে, একেবারে অন্তর্মুখী স্বভাবের। সে সব কিছু উপেক্ষা করে হঠাৎ এসেছিল তার জীবনের অংশ হতে। তার এভাবে আসাটা অনেক সাহসিকতার পরিচয়। অনেক পুণ্য করলে জীবনে এমন ভালোবাসা মেলে। কিন্তু শোভন নিজের পিছু টানের জন্য তাকে গ্রহণ করতে পারেনি। ও হচ্ছে এক অভাগা। বারবার মনে পড়ে গত রাতের সেই কথাগুলো। খুব রাগ লাগছিল নিজের উপর। এমন অকৃতজ্ঞ সে। আয়নায় প্রশ্ন করে নিজেকে নিজে। সারার প্রতি কি তাহলে অন্যায় করলাম আমি? মনের ভেতর তন্ন তন্ন করে খুঁজেও কোনো উত্তর পায় না শোভন। দ্রুত ঘড়িটাকে নিয়ে পকেটে পড়ল ও। তারপর তাকালো এদিক সেদিক। শোভনের এমন ভাব ও যেন খোঁজ করতে এসেছে সারা কি কি ফেলে গেছে ভুল করে। গোটা মানুষটাই নেই। এসব খোঁজা যে অর্থহীন তা বুঝতে পারছে না ও। ঘড়িটা পকেটে নিয়ে নিজের ঘরে চলে আসে ও। ঘরে এসে ভাবে একবার যাবে কিনা ওদের বাড়িতে। আবার ভাবে না, ওর বাবা মা নিশ্চিত ওকে অপমান করে তাড়িয়ে দিবে। এভাবেই কাটে অনেকটা সময়। এরপর কাপড় ছেড়ে বাথরুমে যায়। ফ্রেশ হয়ে এসে ট্রাউজারের পকেটে ঘড়িটা নিয়ে হাঁটতে বের হয় শোভন। বাড়িতে থাকলে মা কথা শোনাবেন। রাস্তায় বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে ফুটপাত ধরে হাঁটতে থাকে ও। মনে তখন নানা দ্বন্দ্ব। সারার চলে যাওয়াটা কষ্ট দিচ্ছে শোভনকে। জীবনটাতে যেন একটা আশ্রয় ছিল এতদিন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একই সাথে সারাকে স্বীকার করারও উপায় নেই। মানুষ তো কোনো ডিভাইস না যে ফরম্যাট দিলাম সব শেষ হয়ে গেল। মা গত রাতে বলছিল। বাকিটা জীবন কি একা থাকবি নাকি তুই? এই প্রশ্নের উত্তর দিতে পারেনি শোভন। হাঁটতে হাঁটতে ভাবতে থাকে প্রশ্নটা। বাকিটা জীবন কি একা থাকবো আমি? ঠিক এমন সময় রাস্তায় ঠিক বিপরীত ফুটপাতে একটা পরিবার দেখে শোভন। একটা ছোট বাচ্চা মেয়ে তার বাবার আঙ্গুল ধরে হাঁটছে। হাঁটার মধ্যে কি একটা ভঙ্গি আছে বাচ্চাটার। মাশাআল্লাহ, ওর মা পেছন পেছন আসছে তাদের। নিঃসন্দেহে এটি পৃথিবীর সুন্দরতম দৃশ্যের একটি। হঠাৎ ভেতরটা হাহাকার করে ওঠে। এমন একটা পরিবার কি ওর হতে পারতো না? রোদেলা কেন চলে গেল? আমি যে কষ্ট পাচ্ছি তা কেউ দেখছে না? ফুটপাত ধরে এগুতেই হঠাৎ খেয়াল করে দেখল ও যেখানে আছে সারাদের বাড়ি ঠিক তার বিপরীতে। অপলক তাকিয়ে থাকলো প্রাসাদ সম দালান বাড়ির 3 তলার একটি ঘরের দিকে। সারার ঘরের আলো বন্ধ। ও কি তাহলে বাড়ি ফেরেনি? একটা ফোন করে শোভন সারার ফোনে। অনেক চেষ্টা করেও কলটা ঢুকছে না। অন্য একটা সিম দিয়ে আবার চেষ্টা করে শোভন। প্রথমবারেই কল ঢুকে যায়, কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না। আবার চেষ্টা করে শোভন। এবার কল রিসিভ করে সারা। হ্যালো সারা, তুই কি বাসায় ফিরেছিস? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে। তার কথা বলায় কোনো জড়তা ছিল না। স্বাভাবিক ভঙ্গিতে বলল কথাগুলো, যেন কিছুই হয়নি। আমি তোর বাসার সামনে, তোর বাসায় আসি, একটু কথা ছিল। না। না কেন? প্লিজ। শোন, একটা হেল্প করবি? কি হেল্প বল? আমাকে কখনো কল করবি না। শোভন চুপ হয়ে যায় সারার কথা শুনে। একটু পর বলে, আমি সরি কালকের ব্যবহারের জন্য। তুই কোনো ভুল করিসনি, তাই সরি বলবার কোনো দরকার নেই। কথাটা বলেই কলটা কেটে দেয় সারা।
তারপর দুটো নম্বর দিয়ে অনেকবার চেষ্টা করেও কল ঢুকলো না ওর ফোনে। হঠাৎ ওর মনে পড়ে ব্লকলিস্ট নামে একটি অপশন রয়েছে সকল ফোনে। ফোনটা কান থেকে নামিয়ে পকেটে ঢুকায় ও। একটা কষ্ট যেন পাক খায় ভেতরে। অনেক রাতে ঘরে ফেরে শোভন, মার মুখোমুখি হওয়ার ভয়ে না খেয়ে শুয়ে পড়ে ঘরের বাতি নিভিয়ে। মাথায় বালিশ নিতেই কেমন অস্বস্তি হয় ওর। এই তো কিছুদিন আগেও সারা ঘুমানোর আগ পর্যন্ত গল্প করতো ওর সাথে। মনে মনে বলে শোভন। সারা, মিস ইউ। ফোনটা সাইড টেবিলে রাখতেই একটা কিছু পড়ে গেল মনে হয় ওর। সাইড টেবিলের বাতি জ্বেলে সেটার খোঁজ করতেই খাটের কিনারে একটা ভাঁজ করা কাগজ। সেটাকে তুলতেই হঠাৎ কেমন অস্থিরতা জেঁকে ওঠে মনে। ষষ্ঠ ইন্দ্রিয়ে কিছু জানান দিচ্ছে। না খুলে দেখা পর্যন্ত যেন অস্থিরতা কমবে না। দ্রুত দাঁড়িয়ে ঘরের আলো জ্বালে ও। সুইচ বোর্ডের কাছে দাঁড়িয়েই দেখে কি সেটা। ঝকঝকে হাতের লেখায় ভর্তি একটা সাদা পাতা। শোভন, আমার যাপিত জীবনের সময় বিন্যাস করলে তুই দেখবি ছোট্ট জীবনের বেশিরভাগ সময় কেটেছে দৌড়ের উপর থেকে। স্কুল, কোচিং, হোম টিউটর, গানের ক্লাস, ছবি আঁকার ক্লাস, কারাতে, এসবের একটা চক্রে অনবরত ঘুরতে হয়েছে আমায়। কঠিন শৃঙ্খলে বেড়ে ওঠা আমি অনেক সকালে পড়তে বসার জন্য ঘুম থেকে উঠলেও কোনোদিন সূর্য ওঠা দেখিনি। অনেক রাত অবধি পড়া তৈরি করতে গিয়ে কোনোদিন খেয়াল হয়নি জ্যোৎস্না রাত বলে অসম্ভব কিছু একটা রয়েছে এই ছোট্ট পৃথিবীতে। শহরে বেড়ে উঠেছি বলে জানি না নদীর স্রোতে নৌকায় বসলে কেমন লাগে, কিংবা শীতের সকালে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতে কেমন অনুভব হয়। এই যে প্রকৃতির এত সব রূপ, তা আমি জেনেছি শুধু বই পড়ে। এই বইই একমাত্র বিনোদন ছিল আমার অনেক প্রাচুর্যময় জীবনে। বাবা মা তাদের জীবনে যা কিছু হতে চেয়েও হতে পারেনি অর্থ কিংবা সুযোগের জন্য, একমাত্র মেয়ে হয়ে আমাকে তাদের সেই অপূর্ণতা পূরণ করতে হয়েছে মুখ বুঝে। আমার বাবা চেয়েছিলেন ডাক্তার হতে, আর্থিক সংকুলান না থাকায় তা পারেননি। আমার মায়ের নাচ শিখবার শখ ছিল খুব, রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় তার শখ তিনি পূরণ করতে পারেননি। মোটের উপর বলতে গেলে আমি হচ্ছি আমার বাবা মায়ের অপূর্ণতা পূরণকারীর আপডেট ভার্সন। সারাটা জীবন আমাকে সেই জামাটাই পরতে হয়েছে যা আমার মা আমাকে পছন্দ করে দিতেন। সব জায়গায় যাওয়া বারণ ছিল কারণ বাবা তা পছন্দ করতেন না। আমি স্কুলের প্রতিটি পিকনিকে টাকা জমা দিয়েও যেতে পারতাম না, কারণ বাবা মা আমাকে একা ছাড়বে না। আমি ঠিক আমি হয়ে বাঁচছিলাম না যেন। আমি কি পরবো, কি খাবো, কোথায় যাব তার সিদ্ধান্ত আমি নিতে পারিনি কখনোই। তোরা এই জন্য আমাকে রাগাতি কোনো কিছুর ব্যাপারে মতামত নিতে হলে মজার ছলে বলতি, আরে ওকে জিজ্ঞেস করে লাভ নেই, ওর মাকে জিজ্ঞেস কর। জানিস, আমি কোনোদিন ডাক্তার হতে চাইনি। আমি চেয়েছি ৮-১০টা ট্রিপিক্যাল মেয়ের মতো সংসারী হতে। আমাকে সারা জীবন বোঝানো হয়েছে আমি অন্তর্মুখী একজন মানুষ, কিন্তু আমি তা নই। আমি প্রথম আমাকে আবিষ্কার করি যেদিন প্রথমবার একা বের হয়েছিলাম। জরুরি দরকারে নীলক্ষেত গিয়েছিলাম। তখন আমি লাস্ট সেমিস্টারে পড়ি। একদল ছেলে বাজেভাবে আমার রিকশায় ধাক্কা দিয়েছিল নীলক্ষেত পেট্রোল পাম্পের সামনের জ্যামে। আমি রাগ হলেও চুপ ছিলাম, কিন্তু যখন অসভ্যের মতো আমাকে ইঙ্গিত করে বাইকের পিছনে থাকা ছেলেটার সাথে কথা বলা ছিল, আমার রক্ত মাথায় উঠে গিয়েছিল। আমি রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে থাপ্পড় দিয়েছিলাম বাইক চালানো ছেলেটাকে। ছেলেটা অবাক হয়েছিল আমার হঠাৎ এমন আচরণে। হতবাক আমিও কম হয়নি। তারপর একটু একটু করে এক্সপ্লোর করি নিজেকে। যদিও বাবা মা তখনও কিছু জানতো না, নতুন করে কিছু জানাতে হয়নি আমাকে। ছোট কাকার বিয়ে খেয়ে ফিরবার সময় আমি যে গাড়িতে ফিরছিলাম সেখানে আমরা ৫ জন ছিলাম। আমি, আমার কাকাতো বোন, কাকাতো ভাই, মেজো ফুফা আর ড্রাইভার। কুমিল্লায় হঠাৎ একটা ট্রাক মনে হলো আমাদের গাড়িটাকে উড়িয়ে দিয়ে গেল। হঠাৎ প্রচণ্ড আঘাতে আমি জ্ঞান হারালাম। এরপর আমার কিছুই মনে ছিল না। সেবার আমি মারাত্মক ইনজোর হয়েছিলাম। আমার সাথে থাকা বাকি ৪ জনই স্পট ডেথ। এরপর থেকেই বাবা মা আমাকে একটু স্পেস দিতে শুরু করলো। ফলে আমার যে নিজেকে এক্সপ্লোর করার একটা প্রক্রিয়া চলছিল তা চলতেই থাকলো। বাবা মা ভাবলো মৃত্যুর এত কাছ থেকে ফিরে এসেছি, তাই আমার এমন পরিবর্তন। এরপর আমি আমার নিজেকে খুঁজে পেতে শুরু করা প্রক্রিয়া আরো বেগবান হলো যেন। আমি জানতে পারলাম চাপা শুটকির বাগার দেওয়া ভর্তা আমার প্রিয়, যা আমাদের বাড়িতে এক প্রকার নিষিদ্ধ ছিল। লতি দিয়ে কুচো চিংড়ি আমার ভালো লাগে, তাও জানলাম।
বড় মাছ সহ আমার ভালো লাগে না আরো অনেক কিছুকে চিনলাম। আমি জানলাম লম্বা কুর্তির চেয়ে কামিজ পরতে আমার বেশি ভালো লাগে। এমন অনেক কিছু জানলাম, নতুন করে চিনলাম নিজেকে। সেই আমি আমার সযত্নের লালিত চুলগুলো অনায়াসে কেটে ফেললাম রোদেলা হতে। লং শার্ট পরতে শুরু করলাম। শু জুতা আমার 2 চোখের বিষ, তাও পড়তে শুরু করলাম। এসব কিন্তু আমার এই প্রতিক্রিয়ার বিপরীতমুখী কাজকর্ম। তবুও আমি এসব কেন করেছি জানিস? তোর মনে একটু জায়গা পেতে। অনেক কষ্ট হতো, তবুও এসব করতাম আর নিজেকে বোঝাতাম তুই সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। একটা সময় বুঝলাম আসলে আমি ঠিক কাজ করছি না। নিজের সত্তাকে বদলে ফেলা, নিজের সাথে অন্যায় করা। আমার ভীষণ লজ্জা হতে লাগলো, কারণ আমি ভুল। এই কাজটা নির্ভুলে করে চলেছি দিনের পর দিন। তারপর আর এক মুহূর্তের জন্যও পারলাম না। এসব বাদ দিয়ে আমি সারা হয়ে সামনে আসলাম তোর। সারা, ডক্টর মেহেজাবিন নূর সারা। তুই প্রচুর ঘুরতে পছন্দ করিস। আমি তোর সাথে দুনিয়া দেখতে চেয়েছিলাম। জ্যোৎস্না রাতে একসাথে ঘাসের ওপর শুয়ে চাঁদ দেখতে চেয়েছিলাম তোর জীবনের এক অংশ হতে, কিন্তু পারলাম না। তোর প্রতি আমার বিন্দু পরিমাণ রাগ কিংবা ক্ষোভ নেই। এসব লিখলাম নিজেকে হালকা করতে। অনেক হালকা লাগছে এখন। তুই অনেক ভালো থাক শোভন। রোদেলা সত্যিই অনেক ভাগ্যবতী রে। 5 বছর পর ক্যালেন্ডার হিসেবে এখন উইন্টার চলছে। এখনকার তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস। মৌসুমী জলবায়ুর দেশে বাস করা লোকেদের জন্য এটা ভয়ানক একটা ব্যাপার। নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাসকারীরা এমন সাথে তেমন পরিচিত না, কিন্তু এখানকার স্থানীয় মানুষরা এসবে অভ্যস্ত। এখন বাজে সকাল 9:35, কিন্তু চারপাশে দেখলে মনে হবে ভোর সকাল। গত 3 দিন ধরে সূর্যের দেখা নেই। ইউরোপের দেশগুলোর এই এক সমস্যা। এদেশের মানুষেরা নাকি ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে নেয়। সূর্যের আলোর অপর্যাপ্ততা এর কারণ। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছে ও। নাস্তা করেছে স্যান্ডউইচ, ডিম সিদ্ধ আর কফি দিয়ে। সময় কাটাতে টিভি দেখেছে কিছুক্ষণ, তারপর বেরিয়ে গিয়েছে গাড়িতে করে। সুফিয়ান এখন হাঁটছে চেস্টারের নর্থ গেট এভিনিউ ধরে, যাচ্ছে ইউনিভার্সিটি অব চেস্টারে। 2 সপ্তাহ হয়েছে এখানে এসেছে। উঠেছে মেলিংটন এক ছোট ভাইয়ের বাসায়। ওর নাম পরশ। পরশ এখানে ছোটোখাটো একটা ব্যবসা করে। ওর একটা কাজ আছে চেস্টার সিটি সেন্টারে। সুফিয়ানকে আজ তাই এখানেই নামিয়ে দিয়েছে। এখান থেকে চেস্টার ইউনিভার্সিটি হাঁটা পথ। সেখানে পড়াশোনা করে এমন একজনের ফোন নম্বরও জোগাড় করে দিয়েছে পরশও আসার পরপরই। এত বড় ইউনিভার্সিটিতে কোথায় কি তা সুফিয়ানের বুঝতে সমস্যা হবে, তাই পরশ সুমনা নামের ওই ইউনিভার্সিটির শিক্ষার্থীর নম্বর জোগাড় করে দিয়েছিল। সুমনা একসময় পরশের শপে পার্ট টাইম জব করত। কিছু ইনফরমেশন রিভিল করতে ওর এত দূর আসা। প্রকৃতপক্ষে এটাই ওর প্রথম ইউরোপ ভ্রমণ। সুফিয়ানের ট্রাভেল হিস্ট্রি খুবই উইক। বার কয়েক ইন্ডিয়া, একবার থাইল্যান্ড আর একবার মালয়েশিয়া গিয়েছিল। এই অবস্থায় ইউরোপের ভিসা পাওয়া টাফ। তবুও নিজে নিজে সব কাগজপত্র তৈরি করে একবার পাসপোর্ট জমা দিয়েছিল ইংল্যান্ডের ভিসার জন্য। ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং হওয়া সত্ত্বেও সেবার ও রিজেক্ট হয়। পরে অনেক হ্যাপা পোহাতে হয়েছে ভিসা পেতে। ঢাকার এক এজেন্সি ধরে 12 লক্ষ টাকার কন্ট্রাক্টে 6 মাসের ভিজিট ভিসা নিয়েছে ও। পরিচিত সবাই এটাকে বলেছে পাগলামি, কিন্তু ওই জানে এসব পাগলামি কিনা। পাগল তো ও হয়েই আছে, নতুন করে হওয়ার ভয় তাই ওর নাই। ছোট ভাই অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে চলে গেছে বছর 3 হলো। ও আর ফিরবে না দেশে তা নিশ্চিত। ভালো স্টুডেন্ট হওয়ার ব্রাইট ফিউচার অপেক্ষা করছে ওর জন্য, তা সুফিয়ান জানে। বোনটারও বিয়ে হয়েছে 1.5 বছর হলো। মা তো চলেই গেলেন মায়া কাটিয়ে। ওর আর পিছুটান কি? পরশকে এখানে আসার কারণ যখন বলল, ওই পরশ তখন বলেছিল, ভাই ঘোরবার উদ্দেশ্যে যদি আসতেন, আমি বললাম শখের তোলা 12 লক্ষ টাকা, কিন্তু এই এতটুকু কাজে এত দূরে আসা পাগলামি বটে। সুফিয়ান হেসেছে ওর কথা শুনে, কিছুই বলেনি। নর্থ গেট এভিনিউর চারপাশে দেখতে দেখতে এসব ভাবছিল সুফিয়ান। মিনিট 5 পরে পৌঁছে গেছে চেস্টার ইউনিভার্সিটির কাছাকাছি। এখানে কিছু দূর পরপরই কমিউনিটি গাইডলাইনে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। অক্ষর জ্ঞান থাকলে এখানে হারিয়ে যাওয়া অসম্ভব।
এই জিনিসটা খুব পছন্দ হয় ওর। রাস্তাঘাট এত পরিষ্কার যে অবাক না হয়ে পারে না ও। অবশেষে সেখানে পৌঁছে কল করে সুমনাকে। ও এসে সুফিয়ানকে রিসিভ করে গেট থেকে। এবার নিয়ে তৃতীয়বারের মতো সাক্ষাৎ সুমনার সাথে, তাই হালকা কুশল বিনিময় করে ওরা। এরপর সুমনা ওকে বরাবরের মতো সায়েন্স ফ্যাক্টরির কাছে নিয়ে যায়। সেখানে সুফিয়ানকে রেখে ভিতরে যায় সুমনা। গত সপ্তাহে ও এখানে এসে খবর নিয়ে গিয়েছিল। সুফিয়ানকে নিয়ে এসেছিল 3 বার। সুফিয়ান যার খোঁজে এসেছে সে এখানকার এলামনেস, কাজ করে এখানকার এক প্রফেসরের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তার আজ মর্নিং শিফটে কাজ চলছে, শেষ হবে 1টায়। গত 1 সপ্তাহে 3 বার ও এখানে এসেছে তার সাথে দেখা করতে, কিন্তু শিডিউল টাইম মেনটেন করে আসার পরও দেখা হয়নি। প্রত্যেকবার সেখানকার ল্যাব অ্যাসিস্ট্যান্ট চোখ মুখ শক্ত করে বলেছে কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। আজ আর তাকে জিজ্ঞেস না করেই সুমনা অপেক্ষা করে। এর মধ্যে একবার ল্যাব অ্যাসিস্ট্যান্ট বের হওয়ার সময় সুমনাকে দেখে বিরক্ত মুখে না চেনার ভাব করে চলে গেছে। এই এরিয়াটা মোটামুটি সুরক্ষিত। সুমনা এখানকার স্টুডেন্ট হওয়ায় এই অবধি আসতে পারলেও অপেক্ষা করছে মেইন ফটকের বাইরে। খোঁজ নিয়ে ও সুফিয়ানকে মেসেজ করে জানিয়ে দিয়েছে আজ তিনি আছেন। সুফিয়ানের হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। কি হতে যাচ্ছে তা ভেবে গত 3 দিন ফিরে গিয়েছে এত কাছাকাছি এসেও। সময় যেন এগোচ্ছেই না একটা দিকে। একটু পরপর মেসেজ চেক করছে সুফিয়ান। সুমনাকেও বলে দিয়েছে কিছু যেন না বলে তাকে। সে বের হলেই একটা মেসেজ করে দেয় যেন। ঘড়িতে 1:06। সুমনাকে মেসেজ করে সুফিয়ান। সুমনা সিন করে উত্তর দেয় না কোনো। একটু পরে মেসেজ করে। সুফিয়ান সেই ফ্যাকাল্টির বাইরে দাঁড়িয়ে আছে ফোনের দিকে চেয়ে। অবশেষে একটা মেসেজ টোন কানে আসে ওর। লক স্ক্রিন না খুলেই ডিসপ্লেতে এসে থাকতে দেখে মেসেজটি। মাত্র বের হয়েছে, সিঁড়ি দিয়ে নামতে 1 মিনিটের মতো লাগবে। সুমনা তাকে দেখলেও কোনো কথা বলে না। তার পিছু পিছু হেঁটে সিঁড়ি ভেঙে নামতে থাকে। আগে থেকে সুমনাকে তার সম্পর্কে হিন্টস দেওয়ায় সুমনা সহজেই চিনে ফেলে তাকে। সুফিয়ানের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলল। ক্লাস পিরিয়ড শেষ হওয়ায় অনেকেই বের হচ্ছে একসাথে, অনেকে ভিতরেও যাচ্ছে। মোটামুটি ক্রাউডেড এরিয়া। তবুও সুফিয়ান জানে যাকেও খুঁজছে তাকে পৃথিবীর শুদ্ধ সব মানুষের মধ্যে খুঁজে বের করতে পারবে। রোদ নেই, তবুও চোখে সানগ্লাস সুফিয়ানের। নিজেকে আড়াল করতে বোধ হয়। সুমনাকে দেখল সুফিয়ান, কিন্তু অবশেষে সুফিয়ান তাকে দেখল। দুনিয়াটা যেন স্তব্ধ হয়ে গেছে। চারপাশের সব কিছু থমকে আছে। শুধু চলছে ও। কালো টপস পরা পোশাকে ছাই রঙা ওভারকোট জড়িয়েছে শরীরে। গলায় ঝুলছে বারবেরি প্রিন্টের একটি লম্বা স্কার্ফ। ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে ছুটছে সে, যেন গাড়ি কিংবা ট্রেন ধরবার তাড়া আছে ওর। যদিও এখনকার সবাই এমনিই ব্যস্ত ভঙ্গিতে হাঁটা চলা করে। সুফিয়ানের জীবনের 5.5 বছর কেটে গেছে, অথচ তার জীবন ঘড়ি যেন উল্টো ঘুরেছে। বয়স অনেক কমে গেছে যেন, অনেক হ্যাংলা হয়ে গেছে ও। তাই আগের চেয়ে লম্বা লাগছে ওকে। মেয়েথিন মুখটায় চিবুকের টোল আরও বেশি করে স্পষ্ট লাগছে। গায়ের রঙও খুলেছে ওর। সর্বোপরি একটা সূক্ষ্ম গাম্ভীর্য জেগেছে ওর মুখশ্রীতে। হঠাৎ সুফিয়ানের চোখ ভিজে উঠল কিনা বুঝল না। মুখ ঘুরিয়ে পকেটের রুমাল বের করে চোখ মুছল ও। ততক্ষণে সে সুফিয়ানকে অতিক্রম করে তার জন্য অপেক্ষামান গাড়ির দিকে পৌঁছে গেছে। সুফিয়ান তার সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করল, কেমন আছো রোদেলা? তিনি যেন চমকে উঠলেন সুফিয়ানের কথা শুনে। গাড়ির অর্ধ খোলা দরজা আগলে ধরে পেছন ফিরে তাকিয়ে এক মুহূর্ত যেন থমকেও দাঁড়ায়। ওকে দেখে হঠাৎ হকচকিয়ে যায়, যেন দিনের বেলায় ভূত দেখলেন। চেহারায় বিরক্তির ছাপ টেনে এনে স্পষ্ট ইংরেজিতে বললেন, কে আপনি আর কাকে রোদেলা বলছেন?